প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেক জায়ান্ট জাপান। এই মানচিত্রে যে লাল কালারের অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাপান, এবং জাপানের মোট আয়তন 2.5টা বাংলাদেশের সমান। জাপানের ভূরাজনীতির আজকের লেকচারে মোটা দাগে যে বিষয়গুলো আমরা দেখার ট্রাই করব, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতটা ভয়াবহ ছিল। আমরা আলোচনা করার ট্রাই করব জাপানের উপর কেন অ্যাটম বোম মারা হয়েছিল। এই আলোচনা থেকে উঠে আসবে যে জাপানের উপর সবচেয়ে বড় হামলা হিরোশিমা নাগাসাকির অ্যাটম বোম না, এর চেয়েও বড় বড় হামলা জাপানের উপর করা হয়েছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাবার পরেও কিভাবে 1964 সালের অলিম্পিক আয়োজন করে সারা পৃথিবীতে জানান দিয়ে দিল যে জাপান এখন একটা অর্থনৈতিক পরাশক্তি। ভূরাজনীতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান কি রোল প্লে করতেছে এবং চায়নাকে দাবানোর জন্য কেন আমেরিকা জাপানকে ব্যবহার করতেছে, এই বিষয়গুলোকে আমরা কেন্দ্রবিন্দুতে রেখে জাপানের ভূরাজনীতির একটা বিশদ আলাপ আলোচনা করব। এই আলোচনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি বুঝতে আপনাকে সাহায্য করবে বলে আমি মনে করি। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে আমরা একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাক যাই, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি আমরা টোকিওর উপর যে হামলাটা আমেরিকা করেছিল সেদিকে নজর দিই, তাহলে আমরা দেখব যে এই হামলা হিরোশিমা নাগাসাকির চাইতেও বড় হামলা। 1945 সালের মার্চ মাসের 9 তারিখ দিবাগত রাত প্রায় 334টা যুদ্ধ জাহাজে করে টোকিও শহরের উপর বোম ফেলা হয়েছিল। এক রাতে টোকিও শহরের উপর বোম মারা হয়েছিল 6600টা। বোয়িংয়ের B-29 সুপার ফোরস্টার্স নামের যে বিমান, এই বিমানে করে একযোগে হামলা চালানো হয়েছিল। যে অপারেশনের কোড নাম ছিল অপারেশন মিটিং হাউস। এই অপারেশন মিটিং হাউসে ইমিডিয়েট রিয়াকশানে, মানে ওই রাতেই মানুষ মারা যায় 1 লাখ প্লাস। কিন্তু হিরোশিমা এবং নাগাসাকিতে যদি ইন্ডিভিজুয়াল আমরা চিন্তা করি, হিরোশিমার হামলা এবং নাগাসাকির হামলা, ইমিডিয়েট রিয়াকশানে সর্বোচ্চ মানুষ মারা গিয়েছিল 70,000। সো হতাহতের দিক দিয়ে ইমিডিয়েট রিয়াকশানকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই অপারেশন মিটিং হাউস বা টোকিওর উপর হামলাটা সবচেয়ে বড় হামলা। এই টোকিওর হামলায় ওই এক রাতে প্রায় 2,67,000 বিল্ডিং ক্ষয়ক্ষতি হয়। অধিকাংশ বিল্ডিংই মাটির সাথে মিশে গিয়েছিল। 1945 সালের মার্চের এই অপারেশন মিটিং হাউসের ইমিডিয়েট পরে টোকিওর ছবি যদি আমরা দেখি, এই হচ্ছে 1945 সালের টোকিওর শহর, যেখানে 2-1টা বিল্ডিং ছাড়া ম্যাক্সিমাম বিল্ডিংয়ে কিন্তু মাটির সাথে মিশে গেছে। এই হুবহু জায়গার ছবিটাই পাশে আছে 2024 সালে। এইখানে যে নদীটা দেখা যাচ্ছে ছোট খালের মতন, এই সেম নদী হচ্ছে এইটা। এবং 1945 সালের ছবিতে কিন্তু 2-1টা বিল্ডিং ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, একবারে সব মাটির সাথে মিশে গেছে। এইটাকে বলা হয়েছে কার্পেট বোমিং। একবারে বোম মেরে 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 চলে যাবেন, আপনি ধ্বংস করে নিচের জাস্ট মিশায় দিয়ে কার্পেট বানায় দিয়ে চলে যাবেন। এইরকম একটা দুর্দর্শ ঘটনা কিন্তু ঘটিয়েছিল আমেরিকা অপারেশন মিটিং হাউসে। শুধু অপারেশন মিটিং হাউস না, এইরকম শত শত অপারেশন জাপানের উপর করা হয়েছে, এবং জাপানের প্রায় 64টা শহর এই রকম বোমিংয়ের শিকার হয়েছিল। 64টা শহর, যার অধিকাংশ শহরের ক্ষয়ক্ষতি ছিল প্রায় এই টোকিওর কাছাকাছি। জাপানের বড় বড় শহরগুলোর মধ্যে 64টা প্রধান শহর এই রকম বোমিংয়ের শিকার হয়েছিল। কিন্তু জাপান হাল ছেড়ে দেয় নাই। জাপান হাল ছেড়ে দিছে অ্যাটম বোম খাওয়ার পরে। কেন এত ধ্বংসের পরেও জাপান পিছু হাঁটে নাই, অ্যাটম বোমে কেন জাপান পিছু হাঁটলো, সেটাও কিন্তু আমরা আজকের আলোচনার মধ্যে ক্লিয়ার হয়ে যাব। 1945-এর আগস্টে হিরোশিমা এবং নাগাসাকির উপর অ্যাটম বোম মারার আগে জাপানের মিলিটারি একটা টার্গেট কমিটি তৈরি করে। এই টার্গেট কমিটির কাজ ছিল কোন কোন শহরে অ্যাটম বোম মারা যায় তার একটা খসড়া লিস্ট করা। তারা প্রাথমিকভাবে 5টা শহরকে আইডেন্টিফাই করে। এই 5টা শহরের উপর পুরো বিচার বিশ্লেষণ শেষে এই টার্গেট কমিটি মূলত প্ল্যান দেয় কিয়োটো শহর এবং হিরোশিমার উপর বোম মারার। নাগাসাকি কিন্তু লিস্টে ছিলই না, কিন্তু হামলার ইমিডিয়েট আগে অ্যাকচুয়ালি কিয়োটোকে বাদ দেওয়া হয়। যদি কিয়োটো লিস্টে থাকতো তাহলে এইটা হতো সবচেয়ে বড় ডিজাস্টার। কেননা কিয়োটো শহর তখন নাগাসাকির চাইতেও ঘনবসতিপূর্ণ ছিল।
কিয়োটোকে এই মৃত্যুর দ্বার প্রান্ত থেকে বাঁচায় আসলে হেনরি স্টিমসন। এই হেনরি স্টিমসন ছিল এই অ্যাটম বোম হামলার যে কমিটি, এই মিলিটারি কমিটির একজন রথী মহারথী টাইপ। তিনি কেন কিয়োটোকে বাদ দিলেন, এর পেছনে দুইটা যুক্তি আছে। তার এক নম্বর যুক্তি হচ্ছে এই কিয়োটো শহরকে স্টিমসন খুব পছন্দ করতেন এবং তিনি যৌবনে যখন বিয়ে করেন তিনি তার হানিমুন করেছিলেন কিয়োটোতে। সো কিয়োটোর প্রতি তার একটা আলাদা প্রেম আছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে স্টিমসন মনে করতেন যে এত ধর্মীয় উপাসনালয় যে শহরে, এই পবিত্র শহরকে হামলা করা উচিত হবে না। যদিও কমিটির অন্যান্য মিলিটারি পার্সনরা এই কিয়োটোর উপরে একবারে রিজিড থাকেন যে কিয়োটোতেই হামলা করবে। কিয়োটোকে বাদ দেওয়ার জন্য পরবর্তীতে স্টিমসন ট্রুম্যানের সাথে পর্যন্ত দেখা করেন। এই বোম কিন্তু তারা আমেরিকার ভূখণ্ড থেকে উড়ায় নিয়ে এসে ফেলে নাই, কেননা পুরা প্রশান্ত মহাসাগর কিন্তু তখন বিমানে একবারে পাড়ি দেওয়া এটা একটা সহজ কথা না। প্রায় 8,500 মাইলের দূরত্ব, বিমানে যেতে আপনার প্রায় 13 ঘন্টার ফ্লাইট লাগবে। এত পরিমাণ ফুয়েল নিয়ে একটা বিমান রওনা দিবে, আবার বোম মেরে ব্যাক চলে আসবে, এটা কিন্তু সহজ কথা না। এই জন্য জাপানে অ্যাটম বোম নিক্ষেপ করার জন্য জাপানের কাছাকাছি একটা বেস তারা বেছে নেয়। ঠিক প্রশান্ত মহাসাগরে এইখানে হচ্ছে গুয়াম। এই গুয়ামের এইখানে আরেকটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে তিনিয়ান। এই তিনিয়ান থেকে বিমান উড়ে গিয়ে আগস্টে প্রথম হামলা চালায় হিরোশিমাতে এবং 9 তারিখে গিয়ে হামলা চালায় নাগাসাকিতে। এখন আমেরিকা যেহেতু টোকিওর উপর এত বেশি বোম মারতে পারছে, তা দিয়ে তারা অ্যাটম বোমের চাইতেও বেশি ক্ষয়ক্ষতি করছে, বেশি মানুষ মারছে, তাহলে তারা অ্যাটম বোমটা কেন বেছে নিল? গত পর্বে আমরা আলোচনা করছি রাশিয়ার সাথে ভাগ বাটোয়ারার একটা ব্যাপার ছিল, এর ভেতরেও আরো কারণ ছিল, সেই কারণগুলো আমরা ব্যাখ্যা করি। জাপান কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া মানুষ না। জাপানের মেইন আইডিওলজি ছিল শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করা এবং শেষ মিলিটারি পার্সন বেঁচে থাকা পর্যন্ত জাপান সারেন্ডার করবে না। আমেরিকা চাচ্ছিল জাপানের এই যে এরকম ধরে থাকার যে মানসিকতা, লাস্ট পর্যন্ত যুদ্ধ করবে, এই মানসিকতাটাকে ধ্বংস করা। এবং আরেকটা প্রধান কারণ ছিল যে আমেরিকার কাছে যে এরকম অলৌকিক অস্ত্র আছে, এইটা সারা পৃথিবীতে জানান দেওয়া যে আমি সবচেয়ে পাওয়ারফুল এবং আমি চাইলে যে কেউকে আমার এই অলৌকিক অস্ত্র দিয়ে ধ্বংস করে দিই। এর জন্যই আমেরিকা এই অ্যাটম বোমের রাস্তাটা বেছে নেয়। দুইটা অ্যাটম বোম খেয়েই যে জাপান হাল ছেড়ে দিবে, জাপান কিন্তু এই টাইপের দেশ না। জাপানের মিলিটারিরা তখন জানা ট্রাই করছে আরো কতগুলো এইরকম অ্যাটম বোম আমেরিকার কাছে আছে। জাপান বিশ্বাস করত যে আমেরিকার কাছে এইরকম বোম বেশি নাই। তখন এই তথ্য উদ্ধারের জন্য জাপানের কাছে আমেরিকান যে পাইলটরা বন্দি অবস্থায় ছিল, এদের মধ্য থেকে বেশ কিছু সিনিয়র পাইলটকে তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং এই জিজ্ঞাসাবাদে তারা আসলে ব্যাপক অত্যাচার করতে থাকে। যাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিল তারা আসলে এই অ্যাটম বোমের কোনো কিছুই জানতো না, কিছুই তথ্য তাদের কাছে ছিল না, কিন্তু এতই অত্যাচার করতেছিল জিজ্ঞাসাবাদে, সিনিয়র মিলিটারি পার্সন এইটা বলতে বাধ্য হয় যে তাদের কাছে আরও 100রও বেশি অ্যাটম বোম আছে এবং তারা এই অ্যাটম বোম কীভাবে কাজ করে এটার একটা আজগবি ব্যাখ্যা দেয়। এই আজগবি ব্যাখ্যাটা ছিল হচ্ছে এরকম যে আমাদের কাছে এই বোমের বড় বক্স আছে, যে বক্সের মাঝখানে একটা পার্টিশন আছে, এক পাশে প্রচুর পজিটিভ আয়ন আর এক পাশে প্রচুর নেগেটিভ আয়ন আছে, এবং যখন আমরা ট্রিগার করে দিই, ফেলে দিই, তখন অনেক প্রেসারে এই পজিটিভ এবং নেগেটিভ একত্রিত হয়, প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয়, আলোর ঝলকানি হয় এবং সব ধ্বংস হয়ে যায়। এবং এই জিনিস জাপানের মিলিটারি তখন শুরুতে বিশ্বাস করেছিল এবং তারা বুঝেছিল যে দুইটা যেহেতু মারছে, আরও 100+ অ্যাটম বোম যদি আমেরিকার কাছে থাকে তাহলে এত অ্যাটম বোম জাপান আসলে হজম করতে পারবে না। তখন 15 তারিখে তাদের সম্রাট হিরোহিত কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে তারা যুদ্ধ থেকে শান্তির দিকে যাবে। কিন্তু 15 তারিখেও কিন্তু হিরোহিত তার বক্তৃতায় আত্মসমর্পণ এই শব্দ উচ্চারণ করে নাই। পরবর্তীতে সেপ্টেম্বর 2 তারিখে গিয়ে আত্মসমর্পণের দলিলপত্রে সে সিগনেচার করে হিরোহিত।
কিন্তু তিনি মুখে আত্মসমর্পণ শব্দ উচ্চারণ করে নাই। এই অ্যাটম বোম হামলার কথা যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয় আসলে আমেরিকা খুব খারাপ কাজ করছে। নিরীহ মানুষদেরকে অ্যাটম বোম মেরে ধ্বংস করে ফেলছে। শত শত বছর এই অ্যাটম বোমের রেডিয়েশন থাকবে, এই অঞ্চলের মানুষের হেলথ ইস্যু হবে। এগুলো আসলেই খারাপ জিনিস, কিন্তু এইভাবে একপাক্ষিক বিচার করলে চলবে না। এখন আমরা দেখার ট্রাই করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কতটা ভয়ঙ্কর ছিল। 4টা ঘটনা আমাদেরকে এইটা বোঝাতে সাহায্য করবে যে জাপান আসলে কতটা ভয়ঙ্কর ছিল। আমরা প্রথম যে ইনসিডেন্টটা আলোচনা করব এটার নাম হচ্ছে মুগদেন ইনসিডেন্ট। এই মুগদেন হচ্ছে একটা শহর যা চীনের ঠিক উত্তরে। এই অঞ্চলটার নাম ছিল হচ্ছে মাঞ্চুরিয়া। এই মাঞ্চুরিয়ার এইরকম একটা জায়গায় হচ্ছে মুগদেন শহরটা। এই শহর দিয়ে যে রেল লাইন ছিল, এই রেল লাইন ছিল জাপানের নিয়ন্ত্রণে এবং জাপানই এটা বিল্ড আপ করেছিল। এখন জাপান কিন্তু 1910 সালে এই টোটাল কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া দখল করে নিয়েছে, জাপানের নিয়ন্ত্রণে আছে। এবং জাপান চিন্তা করতেছিল 1930-এর পর থেকেই মূলত চায়নার অভ্যন্তরে গিয়ে হামলা করা এবং চায়নাকে ধীরে ধীরে দখল করে নেওয়া। এখন আপনি চাচ্ছেন যে আপনি চায়নাকে আক্রমণ করবেন, চায়নাকে দখল করে নেবেন, আপনি গেলেন, আক্রমণ করলেন, দখল করে নিলেন। এইভাবে জাপান চাচ্ছিল না। জাপান চাচ্ছিল একটা কারণ তৈরি করতে, পৃথিবীকে দেখাতে যে এই কারণে আমরা হামলাটা করতেছি, মানে হামলার একটা বৈধতা দেওয়ার জন্য। তো তারা কি করছে, এই রেল লাইনের পাশে তারা একটা ডিনামাইট বিস্ফোরণ করাইছে এবং এই ডিনামাইটের বিস্ফোরণটা এতই ছোট বিস্ফোরণ ছিল যে রেল লাইনের যে লাইনই সরানড়া করে নাই। বিস্ফোরণের কিছুক্ষণ পরেই ওর উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারছে। তার মানে খুবই ছোট বিস্ফোরণ, এবং বিস্ফোরণটা ঘটাইছে জাপান মিলিটারি। এইটা ঘটায় তারা বলছে যে এই কাজটা করছে চায়না, এই ডিনামাইট বিস্ফোরণের কাজটা, এবং তাদের উদ্দেশ্য ছিল এই রেল লাইন সহ আমাদের মিলিটারি ধ্বংস করে দেওয়া। এখন তারা তো দোষ চায়নার উপর চাপায় দিছে, এখন চায়নার উপর প্রতিশোধ দিতে হবে। দেন তারা অ্যাকচুয়ালি চায়নাকে ইনভেড করা শুরু করে 1931 সাল থেকে, এবং তারা পুরো মঞ্চুরিয়ার উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এই অঞ্চলটাকে বানায় হচ্ছে জাপানের পাপেট স্টেট। পাপেট স্টেট কি মানে, তার স্বাধীনতা থাকবে, সেটা থাকবে ডিজুর স্বাধীনতা, আইনত স্বাধীনতা, কিন্তু সে কাজ করবে জাপানের কথায়। তার মানে ডিফ্যাক্টো ক্ষমতা থাকবে বা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে জাপানের হাতে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলবেনিয়া ছিল কিন্তু জার্মানির পাপেট স্টেট। এই 1931 সাল থেকে যে চায়নার উপর নির্যাতন জাপান শুরু করে, এইটা চলে আসছিল কিন্তু 1945 সাল পর্যন্ত। এবং আরও ঘটনা দিয়ে বুঝবেন যে আসলে কি অত্যাচার চায়নার উপর জাপান করেছে। এই যে এইভাবে নিজে একটা বোম ফাটায় আরেকজনের দোষ দিয়ে তার উপর আপনি হামলা করতেছেন, এই জিনিসগুলোকে বিশ্ব রাজনীতির ভাষাকে বলা হয় হচ্ছে ফলস ফ্ল্যাগ। ফলস ফ্ল্যাগ কেমন, যে একটা প্রতারণার আশ্রয় নেওয়া, যে আপনি ঘটাচ্ছেন আরেকজনের উপর দোষ দিচ্ছেন। যেমন 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা চালাইলো 24 ফেব্রুয়ারি, রাশিয়ার এই হামলাকে যেন রাশিয়ান জনগণ সাপোর্ট দেয়, এই জন্য কিন্তু রাশিয়াও এইরকম ফলস ফ্ল্যাগের ব্যবহার করে। রাশিয়া যে কাজটা করেছিল, তাদের যে সরকারি টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলে তারা প্রায় 40 মিনিট অন্তর অন্তর এইরকম ভিডিও দেখাতে শুরু করে যে ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করছে, যদিও এই ভিডিওগুলো ছিল সব ফলস, মিথ্যা ভিডিও, এবং এতই লো কোয়ালিটির ভিডিও ছিল যে দেখে ভালো বোঝাও যায় না। যে তারা দেখায় যে বর্ডার অঞ্চলে ইউক্রেন থেকে ছোড়া গোলাবারুদ এসে পড়তেছে, ইউক্রেনের মিলিটারি এসে আক্রমণ করতেছে। এই সমস্ত জিনিস দেখিয়ে রাশিয়ার জনগণের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার ভাব ক্রিয়েট করে। এই উত্তেজনাকে কাজে লাগিয়ে কিন্তু 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে। এই টাইপের প্রতারণা রিলেটেড জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ফলস ফ্ল্যাগ। জাপানের অত্যাচারের দ্বিতীয় নিদর্শন হচ্ছে হেলশিপস। এই হেলশিপ ব্যাপারটা আপনাদেরকে ব্যাখ্যা করি, আপনি বুঝতেছেন নরকের জাহাজ। এই হেলশিপ তার মানে জাহাজের ভেতর নরকের তাণ্ডব চলতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আমেরিকান বা ফ্রান্সের বা পশ্চিমাদের বাহিনীর কাউকে যদি গ্রেপ্তার করতো বা চায়নার কাউকে গ্রেপ্তার করতো, এই যুদ্ধবন্দীদেরকে কিন্তু জাহাজের কন্টেইনারে ভরে রাখতো। যে কন্টেইনারে মালামাল আসে, এর কিন্তু জানালা টানালা নাই। এই কন্টেইনারগুলোর মধ্যে যখন বন্দীদেরকে ভরে রাখতো, দেন এই কন্টেইনারগুলা তারা জাহাজের মধ্যে চাপায়া দিয়ে প্রশান্ত মহাসাগরে ছেড়ে দিত। তার মানে জাপানের বাণিজ্যিক জাহাজের
কন্টেইনারের মধ্যে বন্দি আছে আমেরিকান বন্দি, বন্দি আছে চাইনিজ বন্দি, বন্দি আছে ধরেন ফ্রান্সের বন্দি। এরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে। আমেরিকান মিলিটারি যুদ্ধ বিমান গিয়ে হামলা করতেছে ধরেন প্রশান্ত মহাসাগরে একটা জাপানি জাহাজে। এই আমেরিকান মিলিটারি কিন্তু জানে না যে ওই জাহাজের কন্টেইনারে আসলে আমারই ভাই ব্রাদার বন্দি হয়ে আছে। সো তারা বোম মারত এবং ওই জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রে ডুবে যেত। এই জাহাজগুলাকে আমেরিকান সেনাবাহিনীরা বলতো হচ্ছে হেল শিপ বা নরকের জাহাজ। এই রকম প্রায় 300টা হেল শিপ প্রশান্ত মহাসাগর দিয়ে ঘুরে বেড়াইতো এবং আমেরিকার হামলায় ওই জাহাজগুলা ডুবে যেত এবং আমেরিকার মিলিটারিরাই নিহত হয়ে যেত। এই ঘটনাটাকে বলা হয়েছে ফ্রেন্ডলি ফায়ার। ফ্রেন্ডলি ফায়ার মানে কি, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাওয়া, অর্থনীতিতে বলে। আর যুদ্ধের ক্ষেত্রে নিজের বন্ধুর গুলিতে নিজে মারা যাওয়া। যেমন ধরেন আপনারা 30-40 জন যুদ্ধ করতেছেন শত্রুর সাথে, কিন্তু যখন গুলাগুলি হচ্ছে, বোম ফুটে যাচ্ছে, তখন তো আপনি কিন্তু শত্রুকে মারার জন্য গুলি করতেছেন, কিন্তু ধোঁয়া হয়ে গেছে, কিছুই দেখা যায় না। সামনে যে আছে সে কি আপনার বন্ধু না শত্রু আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি তো গুলি করে যাচ্ছেন, কিন্তু আপনার গুলিতেই আপনার একটা বন্ধু মরে গেল। এই জিনিসটাকে বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। আপনি কিন্তু আপনার বন্ধুকে মারার জন্য গুলি করেন নাই, আপনি গুলি করেছেন শত্রুকে মারার জন্য, কিন্তু আপনার গুলিতে বন্ধু মারা গেছে। এবং অর্থনীতিতে ফ্রেন্ডলি ফায়ার মানে কি, যেমন একটা রাষ্ট্র ধরেন তার অর্থনৈতিক ক্রাইসিস মিটিগেট করার জন্য সে মুদ্রার সরবরাহ বাড়াচ্ছে। যে সমস্যা সমাধান করার জন্য মুদ্রার সরবরাহ বাড়ানো হলো, সেই সমস্যাই আরো বেশি হয়ে গেল। তার মানে আপনি চাইলেন সমাধান করতে, হয়ে গেল হিতে বিপরীত। এটাকেই বলা হয় হচ্ছে ফ্রেন্ডলি ফায়ার। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইরকম হেল শিপে হামলায় প্রায় শুধু আমেরিকার 20,000-এর বেশি সৈন্য মারা গেছে, যারা ছিল জাপানের হাতে বন্দী। শুধু এই জাহাজ ধ্বংস হওয়ার কারণে তারা মারা গেছে। থার্ড, আমরা খুবই ডেঞ্জারাস একটা ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এই ইভেন্টটার নাম হচ্ছে রেপ অফ নানকিন। 1931-এই কিন্তু সে মাঞ্চুরিয়া দখল করে নিচ্ছে এবং ধীরে ধীরে সে মেইনল্যান্ডের দিকে আগাত। 1937 সালে সে অ্যাকচুয়ালি সাংহাই দখল করে নেয় এবং সাংহাই থেকে আস্তে আস্তে সে নানকিনের দিকে ঢুকে। এই নানকিন ম্যাসাকার বা রেপ অফ নানকিন খুবই ডেঞ্জারাস ঘটনা ছিল। এবং আপনি যদি এই যে রেপ অফ নানকিন লিখে গুগলে সার্চ দেন, যে ছবিগুলো পাবেন, ম্যাক্সিমাম ছবিগুলোই গুগল আপনাকে দেখতে দিবে না, আপনাকে পারমিশন দিতে হবে, দেন দেখাবে। এত ভয়াবহ ছবি। আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাচ্চা, শিশু, মা এরকম মেরে রাস্তায় ফেলে দিছে। আপনি ছবি দেখতে পাবেন যে মেয়েদের যৌনাঙ্গের মধ্য দিয়ে তারা অস্ত্র দিয়ে সেই লাশ ফেলে রাখছে। দেহ আছে, মাথা নাই, এইরকম মানুষ পড়ে আছে। হাজার হাজার মানুষ মারছে এই নানকিন শহরে জাপান। এই নানকিনের জনগণকে কিভাবে মারছে, তারা একটা বাড়ি দখল নিছে, দখল নিয়ে ভিতরের পুরুষ লোক মেরে ফেলছে। সেই নারীর উপর তারা যৌন নির্যাতন চালাইছে, যৌন নির্যাতন চালায় তাদেরকেও মেরে ফেলছে। এবং ভোর হওয়ার পরে যখন বাড়ি ছেড়ে চলে গেছে, তখন তারা ওই ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায়া দিয়ে চলে গেছে। ম্যাক্সিমাম লাশ খুঁজে পাওয়া যায় নাই। এবং এক নানকিন শহরেই তারা প্রায় 3 লাখের বেশি মানুষ মেরে ফেলে। এবং রেপ কেসই ছিল প্রায় 80,000। এবং অনেক অনেক ডকুমেন্টে দেখা গেছে যে ম্যাক্সিমাম লাশকে তারা পুরায় যেহেতু ছাই করে ফেলছে, সেহেতু তাদের হিসাবই আসে নাই। এর সংখ্যা প্রায় 3 থেকে 4 গুণ হতে পারে। এবং রিপোর্টে দেখা গেছে 1945 সালের আগস্ট পর্যন্ত জাপান এইরকম হামলা অব্যাহত রেখেছিল। জাপানের উপর অ্যাটম বোম মেরে জাপানকে যদি না থামানো হতো, তাহলে জাপান কিন্তু প্রতি মাসে এভারেজে 1 থেকে 2.5 লাখ পর্যন্ত চাইনিজ লোককে মারতেই থাকতো কন্টিনিউয়াস। দুর্দর্শ জাপানের 4 নম্বর আর একটা উদাহরণ আমরা দিব, হোমোফ্রিগন্স ম্যাসাকার। এই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার ভূখণ্ডের বাইরেও কিন্তু এই বঙ্গোপসাগরের নিচের দিকে আন্দামান অ্যান্ড নিকোবর নামক একটা আইল্যান্ড আছে, এটার মালিক কিন্তু ইন্ডিয়া। এই আন্দামান নিকোবরেও কিন্তু জাপান এইখান থেকে এসে তারা কিন্তু হামলা চালিয়েছিল।
এই হামলাটার নামই হচ্ছে হোমোফ্রিক্যান্স ম্যাসাকার। এই আন্দামান অ্যান্ড নিকোবর এটা কিন্তু পুরো একটা আইসোলেটেড একটা আইল্যান্ড, একটা দ্বীপ। এই দ্বীপে তখন প্রায় 40,000 মতন মানুষ বসবাস করত, যার মধ্যে 5-6 হাজার ছিল খুবই ঐতিহাসিকভাবে এই অঞ্চলের আদিবাসী, যাদের ধর্ম, যাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন এই পুরা পৃথিবীর ঐতিহাসিক সম্পদ। এই আন্দামান অ্যান্ড নিকোবরে এসে তারা 1944 সালে হামলা চালায়। প্রথম যেভাবে তারা হামলা চালায়, এইখান থেকে 44টা যুবকদের গ্রেপ্তার করে 1944 সাল। তখন এই 44 জন যুবক মূলত ইন্ডিয়ার স্বাধীনতার জন্য ব্রিটিশের এগেনস্টে কথা বলতেছিল যে আমাদেরকে স্বাধীনতা দাও। এই 44 জনকে ধরে তারা বলে যে এরা হচ্ছে মূলত গোয়েন্দা কার্যক্রম করতেছে এবং জাপানের এগেনস্টে, এবং এদেরকে গুলি করে মেরে ফেলে। কিভাবে অত্যাচার করছে, এইখানে যারা মেয়েরা ছিল এই মেয়েদেরকে ধরে ধরে তারা তাদের যৌন বাসনা মিটাইছে, এবং জাপান কিছু লোককে গ্রেপ্তার করে রাখছে। তার আত্মীয় স্বজন যদি তার সাথে দেখা করতে যায়, কেন দেখা করতে আসছে, ওকেও মেরে ফেলছে। এবং শেষ অবধি দেখা গেছে যে এই আইল্যান্ডের যে 40,000 মানুষ বসবাস করত, তার ভেতর থেকে 30,000 মতন মানুষকে জাপানি সেনাবাহিনী মেরে ফেলছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি জাপানকে থামানো না যেত, তাহলে এই রকম ঘটনা চলতেই থাকতো। ওয়ার্ল্ড ওয়ার 2 মিউজিয়ামের তথ্য মতে শুধু চায়নাতেই প্রায় 2 কোটি মানুষ মারা হয়েছে। যদিও বেশ কিছু তথ্যে এই কথা বলা হয়েছে যে 2 কোটি না, এইটাতে মানুষ মারা হয়েছে 5 কোটিরও বেশি। 5 কোটি মানুষ মারা হয়েছে শুধু এক চায়নাতেই। কে মারছে এত মানুষ? এত মানুষ মারছে জাপান। 1945 সেপ্টেম্বরের 2 তারিখে আত্মসমর্পণ করার পর মূলত জাপান ছিল আমেরিকার দখলে, এবং এই আমেরিকার দখলে এবং আমেরিকার মিলিটারিরা জাপানকে তখন নিয়ন্ত্রণ করতেছিল। এবং এই মিলিটারি শাসনের যিনি প্রধান ছিলেন ডগলাস ম্যাকআর্থার। এই ডগলাস ম্যাকআর্থার জাপানকে রিফর্ম করার পিছনে একটা বড় ভূমিকা পালন করছে। সে প্রথম যে কাজটা করছে, সে কিন্তু যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে, জাপানের বিচার শুরু হয়েছে, কিন্তু তাদের যে সম্রাট হিরোহিতকে কিন্তু যুদ্ধাপরাধী ঘোষণা করে নাই। কেননা তারা দেখছে এই হিরোহিতকে বাঁচায় রাখতে হবে, জাপানের লোক হিরোহিতের কথা শুনবে। সো হিরোহিতকে বাঁচিয়ে রেখে হিরোহিতকে দিয়ে কাজ করাতে হবে। তখন হিরোহিতকে মূলত এই যে প্রেসিডেন্টের মতন একটা আসনে বসায় রাখছে, যে পুতুলের মতন সে বসে থাকবে আর কাজ করবে মূলত ব্যাকগ্রাউন্ডে এই ডগলাস ম্যাকআর্থার এবং তার লোকজন। এবং তারা প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতা যেহেতু মিলিটারিদের হাতে ছিল, যে এক জায়গা থেকে সেন্ট্রাল থেকে ক্ষমতা অ্যাপ্লাই করা হতো, এই জিনিসটা তারা বিভিন্ন জায়গায় ভেঙে দিছে। জাপানের যে জমিদারি প্রথা ছিল, এই জমিদারি প্রথাকে তারা ভেঙে ফেলছে। জাপানের যে শ্রমিক ইউনিয়ন, এইটা প্রতিষ্ঠা করছে যেন শ্রমিকরা ইউনাইটেড হতে পারে, শ্রমিকদেরকে শোষণ না করা হয়, শ্রমিকদেরকে যেন তার অধিকার দেওয়া হয়। এই জিনিসগুলো এনশিওর করছে। এতে করে জাপানের প্রোডাকশনের পরিমাণ বেড়ে গেছে এবং জাপানের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আগে যেমন সম্রাটের শাসন ছিল, ইম্পেরিয়াল জাপান ছিল, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। জাপান তার সংসদ ডায়েট প্রতিষ্ঠা করছে এবং 1947 সালে মাত্র 2 বছর পরে গিয়েই জাপানের নতুন সংবিধান লেখা হয়েছে। এবং জাপানকে সারা পৃথিবী থেকে আলাদা করে ফেলা হয়েছিল, সেই জাপান যেন আবার সারা পৃথিবীতে বাণিজ্য করতে পারে, সারা পৃথিবীর সাথে জাপানের দোয়ার খুলে দেওয়া হয়েছে। এই সংস্কারগুলো জাপানের অর্থনীতিকে পুনরায় রিবিল্ড করতে সাহায্য করছে। কিন্তু এছাড়াও আরও বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলোকে জাপানের অর্থনীতিকে অলৌকিকভাবে চেঞ্জ করছে। সেই ঘটনাগুলো আমরা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হয়ে গেছে হচ্ছে স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে আমেরিকার সাথে রাশিয়ার। আমরা যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চিন্তা করি, তাহলে এই জাপানের উপর দিয়ে এই অঞ্চলগুলো কিন্তু সব রাশিয়া। এই রাশিয়ার পূর্ব পাশ থেকে কিন্তু প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেই এই পাশে আমেরিকা। তার মানে আমেরিকাকে ট্যাকেল দিতে হলে, এইখানে কোনো ব্যারিয়ার তৈরি করতে হলে কিন্তু জাপানকে লাগবে। আর জাপান তো ধ্বংস হয়ে গেছে, তো জাপানকে দিয়ে যদি রাশিয়াকে ট্যাকেল দিতে হয় এই পূর্ব সীমান্তে, তাহলে জাপানকে রিবিল্ড করা লাগবে।
জাপানের পোর্টগুলো চালু করতে হবে, ইভেন জাপানের যে অস্ত্র গোলাবারুদ তৈরির কারখানা ছিল সেগুলোকেও চালু করতে হবে। যে কারণে আমেরিকা জাপানকে রিবিল্ড করতে বাধ্য হয়েছে। ইচ্ছা করে করছে এটা তারা সারা পৃথিবীকে বলছে, এটাই ভূরাজনীতি, কিন্তু তারা বাধ্য হয়েছে এক প্রকারের। এরপরের ঘটনা ঘটছে হচ্ছে 1950 সালে কোরিয়া যুদ্ধ শুরু হয়েছে। এই যে হলুদের অংশ হচ্ছে কোরিয়া আর এই লাল অংশ হচ্ছে জাপান, নিচের অংশ হচ্ছে দক্ষিণ কোরিয়া আর উপরের অংশ হচ্ছে উত্তর কোরিয়া। এই কোরিয়া যুদ্ধ যখন শুরু হয়েছে, এই কোরিয়া যুদ্ধে তো আমেরিকাও অংশগ্রহণ করছে। এখন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তার অস্ত্র গোলাবারুদ মিলিটারি এনে যদি কোরিয়াতে যুদ্ধ করতে হয়, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার। তো আপনি যদি এই কাজ করতে পারেন যে আপনার মিলিটারিকে আপনি জাপানের উপরে বসাবেন এবং আপনার মিলিটারির যে অস্ত্র শস্ত্র জাহাজ গোলাবারুদ এইগুলো আপনি জাপানের উপরেই আপনি বানাবেন এবং সেইটা দিয়ে আপনি কোরিয়াতে গিয়ে যুদ্ধ করবেন, তাহলে এটা যুদ্ধে কিন্তু বেশি ইফিশিয়েন্ট হবে। এই জন্য কোরিয়ান যুদ্ধ কিন্তু জাপানের জন্য একটা আশীর্বাদ টাইপের হয়েছে। তখন জাপানের যে সমস্ত যুদ্ধ জাহাজ বানানো এবং এয়ারক্রাফট বানানোর কারখানাগুলো ছিল সেইগুলাকে রিবিল্ড করে তারা তাদের মিলিটারির অস্ত্রশস্ত্র বানানোর ট্রাই করছে এবং তাদের খাবার সাপ্লাই এবং তাদের মিলিটারির সব রসদ যেন জাপান থেকেই সাপ্লাই দেওয়া যায় সেই ব্যবস্থা করছে। সো জাপানকে রিবিল্ড করতে একটা বড় সড়ো সাহায্য করছে। সমস্ত পৃথিবীর হিস্ট্রিতে যত মন্ত্রণালয় যত দেশে কাজ করেছে, কোনো একটা দেশের উন্নয়নের জন্য জাপানের এই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের মতন ইফেক্টিভ আর কোনো মন্ত্রণালয় জাপানের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির মতন হেল্পফুল হয় নাই বলে অনেক ইতিহাস বিশ্লেষকরা মত দেয়। তারা এমন কাজ করেছে, তারা শুধু বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নাই, তারা টেকনোলজি ইম্পোর্ট করেছে এবং কোনো একটা প্রোডাক্টকে কপি করার ক্ষেত্রে তারা খুবই লিবারেল ছিল এবং আমেরিকার অনেক কোর্টে তখন জাপানের এগেনস্টে মামলা হয়েছে যে তারা তাদের প্রযুক্তি চুরি করে নিচ্ছে। কেননা জাপান তখন চাচ্ছে বিভিন্ন কিছু বানাতে। ইভেন 1982 সালে হিতাসির এগেনস্টে কেস হয়েছে যে তারা আমেরিকার টেকনোলজি চুরি করেছে। এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করেছে এই মন্ত্রণালয় এবং তারা জাপান ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা করছে এবং যে ব্যাংক থেকে তারা খুব সহজভাবে ইন্ডাস্ট্রিগুলোকে রিবিল্ড করার জন্য তারা লোন দিয়েছে। দেন জাপান একটা প্রোডাকশন মুড নেয়, যে মুডটার নাম হচ্ছে ইনক্লাইন্ড প্রোডাকশন মুড। এর মেইন কথা ছিল র ম্যাটেরিয়ালস তৈরি বাড়ানো। তারা মূলত লোহা শিল্পে স্টিল ইন্ডাস্ট্রিতে প্রচুর মনোযোগ দিছে এবং স্টিল ইন্ডাস্ট্রিতে মনোযোগ দেওয়ার কারণে তারা স্টিল প্রোডাকশনে কিন্তু খুবই ডেপথে চলে গেছে, খুবই জায়ান্ট হয়ে গেছে। আর এর কারণেই কিন্তু তাদের অটোমোবাইল গাড়ির শিল্প বিকশিত হয়েছে। ভাই, মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি আর ধরেন টাটা ন্যানো একটা গাড়ি, দুইটা গাড়ি যদি আপনি একই জায়গায় রেখে দেন, কিছুদিন পরে দেখবেন ওই টাটা ন্যানো গাড়ি জং পড়ে নষ্ট হয়ে গেছে। কেন ভাই? ম্যাটেরিয়ালস। আপনি টয়োটার একটা পার্টস আর ধরেন চাইনিজ একটা গাড়ির পার্টস, দুই পার্টস কিন্তু সেম না। একটা চলে 5 বছর আর একটা চলে 2 বছর, দেখতে হুবহু সেম। পার্থক্যটা কোথায় ভাই? ম্যাটেরিয়ালসে পার্থক্য। যে যত ভালো ম্যাটেরিয়ালস দিতে পারবে, যে ম্যাটেরিয়ালসের টেকনোলজি বুঝে যত ভালো, তার জিনিস তত দিন টিকবে। আর এই স্টিল ইন্ডাস্ট্রি জাপানকে রিবিল্ড করতে একটা মারাত্মক হেল্প করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান কিন্তু পোশাক শিল্পে একটা বড় ব্যাপার ছিল। তারা তুলা থেকে সুতা, তা থেকে কাপড়, এগুলো তৈরিতে খুবই খুবই জায়ান্ট ছিল ওয়ার্ল্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের প্রায় 25% মতন এই ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যায়, কাপড়ের ইন্ডাস্ট্রি। এবং এই কাপড়ের ফ্যাক্টরির যে স্পিন্ডল, এইটা মিলিটারিরা নিয়ে গিয়ে তা দিয়ে কিন্তু তাদের অস্ত্র গোলাবারুদ বানাতো। তো এই প্রোডাকশন ইনক্লাইন্ড মুডে তারা তাদের এই পোশাক শিল্পকে আবার রিবিল্ড করেছে। তারা র মেটেরিয়ালসের দিকে বেশি মনোযোগ দিয়েছে এবং 1960 থেকে 64-তে জাপানের যিনি প্রাইম মিনিস্টার ছিল হায়াতো ইকেদা, এই হায়াতো ইকেদা মূলত বোল্ড স্টেপ নিয়েছিল জাপানকে টেকনোলজিক্যালি সুপার পাওয়ার করতে। এবং হায়াতো ইকেদা ইনকাম ডাবলিং প্ল্যান নামে একটা প্ল্যান নেয় এবং দ্বিতীয় প্ল্যানটা ছিল হচ্ছে ভাস্ট কনজাম্পশন
ভাস্ট প্রোডাকশন, তার এই প্ল্যানগুলোকে জাপানি লোকজন অ্যাকচুয়ালি বিলিভ করত এবং নিজের মধ্যে লালন করা শুরু করেছিল এবং তারা সেই অনুযায়ী কার্যক্রম করা শুরু করেছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের যারা জায়ান্ট বড় বড় কোম্পানি ছিল, এদের একটা কমিউনিটি ছিল যেটাকে বলা হতো জায়বাৎসু। এই জায়বাৎসু মূলত মিলিটারিদের হয়ে কাজ করতে পছন্দ করত। তারা মিলিটারির অস্ত্র, গোলাবারুদ, প্লেন, জাহাজ এইগুলা বানাতে হেল্প করত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জায়াবাৎসুকে বাদ দিয়ে তারই নতুন আর একটা ভার্সন তৈরি করা হয় হচ্ছে ক্রিয়েত। এই ক্রিয়েৎসু কি? ক্রিয়েৎসু কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইন্ডাস্ট্রিগুলার একটা কমিউনিটি এবং তাদের মেইন ফোকাস ছিল হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, ভাস্ট প্রোডাকশন এবং এই সর্বোপরি জিনিসগুলা দিয়েই অ্যাকচুয়ালি জাপান নিজেকে রিবিল্ড করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাইমে জাপান তার মহিলাদেরকে ওয়ার্কফোর্স হিসেবে ব্যবহার করেছে এবং স্কুল পালায় একটা বাচ্চা এসেই কাজে যোগ দিবে এইটা করতে পারে নাই। এবং জাপান তাদের আইন প্রণয়ন করেছে মূলত নিজেকে রিবিল্ড করার জন্য এবং জাপানের মানুষ এটাতে কোঅপারেট করছে এবং আমেরিকা এটাতে কোঅপারেট করছে। এবং যে কোনো যুদ্ধের পরেই যে দুর্ভিক্ষ আসে, এই যে মানুষ না খেয়ে অপুষ্টিতে ভুগে মারা যায়, এই জিনিসটা কিন্তু জাপানে অত বেশি ভয়াবহ হয় নাই। জাপানকে খাদ্য সহযোগিতা দিছে আমেরিকা এবং তার অ্যালয়। এটা মূলত তারা দিতে বাধ্য হয়েছে কোল্ড ওয়ার এবং কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জাপানকে যেন টিকিয়ে রাখা যায়। এবং 1964 সালের সামার অলিম্পিকে জাপান সারা পৃথিবীকে জানান দিয়ে দেয় যে আমরা নিজেদেরকে রিবিল্ড করেছি, জাপান এখন একটা ক্লিন সিটি এবং আমরা একটা অলিম্পিকের আয়োজন করতেছি। এখন জাপানের যে টেকনোলজিক্যালি জাপান অনেক উন্নত, এটা কিন্তু ঐতিহাসিকভাবেই জাপান টেকনোলজিক্যালি খুবই উন্নত। এই যে ড্রাই সেল বা ব্যাটারি, এই ব্যাটারি তৈরির প্রযুক্তি সর্বপ্রথম জাপানে তৈরি হয়েছে। আমরা যে ওয়্যারলেস টেলিফোনের কথা বলি, এই ওয়্যারলেস টেলিফোনের প্রযুক্তি প্রথম জাপানে তৈরি হয়েছে। সিআরটি মনিটর বা ক্যাথোড রে টিউব, এই মনিটর প্রথম জাপানে তৈরি হয়েছে। অ্যান্টেনা প্রথম জাপানে তৈরি হয়েছে। জাপান টিভি শিল্পে ওয়ার্ল্ডের জায়ান্ট ছিল, এটা কিন্তু তারা ঐতিহাসিকভাবেই ছিল। জাপান নিজস্ব টেকনোলজিতে কিন্তু জাপান নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছিল এবং জাপানের কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2 লাখের মতন বিমান ছিল। 2 লাখ! এই যে কাওয়াসাকি, মিৎসুবিশি, এই টাইপের যে কোম্পানিগুলো আমরা জানি, হিতাসি, এরা কিন্তু আগে বিমান তৈরি করত। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই টাইপের যুদ্ধ বিমান অ্যাকচুয়ালি জাপানকে আর বানাতে দেওয়া হয় নাই। তখন কাওয়াসাকির এত বড় ইন্ডাস্ট্রি, সে কি করবে? সে কিন্তু ধীরে ধীরে গাড়ির দিকে মুভ করছে। মিৎসুবিশি যে একসময় ফাইটার বিমান বানাতো, বিমানের ইঞ্জিন বানাতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে আস্তে আস্তে গাড়ির দিকে মুভ করছে। এবং যে বিমান বানাতে পারে তার কাছে গাড়ি বানানো কিন্তু কোনো ব্যাপার না। সে শুধু তার ইন্ডাস্ট্রিগুলোকে নতুন করে রিফর্ম করছে, নতুন করে সে তার প্ল্যান সাজিয়েছে। এই যে মিৎসুবিশি, কাওয়াসাকি, হিতাসি, নাকিজামা, সুবারু, এই টাইপের, ইভেন তোশিবা, এই টাইপের বড় বড় কোম্পানি যারা আগে অস্ত্র গোলাবারুদ বানাতো, তারা কিন্তু 2024-এ এসেও আবার অস্ত্র গোলাবারুদ বানায়। যদিও জিনিসটা সংখ্যায় কম, বাট এরা কিন্তু অস্ত্র গোলাবারুদ বানায়। দেখেন কাওয়াসাকি এখন কি কি টাইপের অস্ত্র বানাচ্ছে। এই যে ট্যাঙ্ক, অস্ত্র শস্ত্র যেগুলা দেখতেছেন, এগুলা সবই কাওয়াসাকির বানানো এবং এগুলা জাপানের মিলিটারি এখন ব্যবহার করে। এই যে যা কিছু দেখতেছেন, এইগুলা সবই বানানো মিৎসুবিশির। এবং জাপানের কাছে এখন অত্যাধুনিক অনেক অস্ত্র আছে এবং জাপান যেহেতু ব্যাটারি শিল্পে ঐতিহাসিকভাবেই আগানো, জাপান কিন্তু ব্যাটারি চালাতে সাবমেরিন বানাতে পারে। ডিজেল সাবমেরিনের কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, কেননা ডিজেল পোড়াতে কিন্তু আপনার বাতাস লাগে। পানির নিচে দিয়ে যখন আপনি যাবেন, কিছু ঘন্টা পর পর আপনাকে উপরে ভেসে উঠতে হবে, কেননা আপনার তো বাতাস লাগবে। ডিজেল পোড়ালে আপনার গাড়িতে যখন ডিজেল পোড়ান, সে কিন্তু ইনটেক দিয়ে বাতাস নেয়, আবার সাইলেন্সার দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। তাহলে আপনার ডিজেল সাবমেরিনেও বাতাস ঢুকাতে হবে, সাইলেন্সার দিয়ে ধোঁয়া ছেড়ে দিতে হবে। সাবমেরিন কিন্তু উপরে উঠে সে ধোঁয়া ছেড়ে দেয় এবং বাতাস নিয়ে আবার ডুব দেয়। এখন সাবমেরিন তো লুকায়, পানির নিচে দিয়ে চলবে, তাকে যদি বারবার উপরে ভেসে উঠতে হয়,
তাহলে তো এটা শত্রুপক্ষ বুঝে যাবে যে আমার সাবমেরিন আসতেছে। তো এইটা যদি আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারেন, এইটা যদি নিউক্লিয়ার পাওয়ার দিয়ে চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার বারবার উপরে উঠে আসতে হবে না। তো জাপানের টেকনোলজি হচ্ছে ব্যাটারি চালিত সাবমেরিন, যদিও সেইখানে পার্শিয়ালি ডিজেল ইউজ হয়, বাট তাকে বারবার উপরে উঠতে হয় না। এবং 2023 এবং 24 সালে জাপান তাদের আইন সংশোধন করছে। জাপান কিন্তু এখন অস্ত্র রপ্তানি করার মতন আইন তৈরি করতেছে এবং জাপান তার মিলিটারি সক্ষমতা বাড়াচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে 145টা দেশের যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ে জাপান কিন্তু 7 নম্বরে অবস্থান করতেছে। জাপানের মিলিটারি সক্ষমতা পাকিস্তানের চাইতেও বেশি, মিলিটারি সক্ষমতা ইরানের চেয়েও বেশি, মিলিটারি সক্ষমতা তুরস্কের চাইতেও বেশি। এবং এই জাপানের মিলিটারি সক্ষমতাতে বৃদ্ধি করতে টেকনোলজি দিয়ে এবং বৈশ্বিকভাবে পাওয়ার দিয়ে সাহায্য করতেছে হচ্ছে আমেরিকা। এবং আমেরিকায় সাহায্য করতেছে এর একটা কারণ আছে, কেননা আমেরিকার জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে চায়না। এই হচ্ছে চায়না, ধরেন ম্যাপে পুরাটা দেখা যাচ্ছে না, এই পাশ পুরাটা চায়না, এই যে উত্তর চায়না সাগর, এই হচ্ছে জাপান। এক জাপানেই 1 2 3 4 5 6 7 8টা সংখ্যায় আরও বেশি হবে এই রকম আমেরিকান মিলিটারি বেজ আছে। এর মধ্যে এয়ার বেজ আছে, নেভাল বেজ আছে। তার মানে এই সমস্ত জায়গায় আমেরিকান মিলিটারি বসে আছে। তারা কিন্তু জাপান সাগর, তারা চায়না সাগর দিয়ে কিন্তু তারা তাদের মহড়া চালায়। তারা চায়নাকে জানান দেয় যে আমরা এইখানে অবস্থান করতেছি। তো চায়নার যদি উত্থান হতে চায়, যদি যুদ্ধ হয় কখনো, তাহলে এই সমস্ত বেস থেকে কিন্তু আমেরিকা তার হামলা পরিচালনা করবে। এই নিচে দিয়ে যে রিওকিউ আইল্যান্ড চেইন, এইখানে আছে ওকিনোয়া, এই হচ্ছে পুরা ওকিনোয়া, ছোট্ট একটা দ্বীপ। এই পুরা দ্বীপের এই লাল অংশ জুড়ে হচ্ছে আমেরিকার মিলিটারি অবস্থান করে। এখানে আমেরিকার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে আমেরিকার মিলিটারির নেভাল বেজ আছে, এইখানে আমেরিকান মিলিটারির এয়ার বেজ আছে। এই জাপানের আরও নিচে যদি আমরা দক্ষিণ চায়না সাগরের এইখানে চলে আসি, এইখানে আছে ফিলিপাইন। ফিলিপাইনেই আমেরিকার নেভাল বেস আছে প্রায় 9টা। এই হচ্ছে ফিলিপাইনের ম্যাপ। এটা একটা দ্বীপ রাষ্ট্র, যে সাদা অংশের মধ্যে। এইখানে তারা যে জায়গাগুলো দেখতেছেন, এইগুলাই হচ্ছে হয় এয়ার বেস নাইলে নেভাল বেস। এইখানে বসে আছে কিন্তু আমেরিকান মিলিটারি। তাহলে আপনি চিন্তা করেন, এই জাপানেও আছে আমেরিকান মিলিটারি, ফিলিপাইনের দিকেও আছে আমেরিকান মিলিটারি, এই দিকে গুয়ামের দিকে আছে আমেরিকার মিলিটারির বেজ। তার মানে আপনার প্রশান্ত মহাসাগর দিয়ে যদি আপনি বের হতে চান চায়না থেকে, তাহলে আপনার সামনে দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাকে আমেরিকান মিলিটারি আটকায় ধরবে। এই জিনিসটাকে বলা হচ্ছে অফশোর ব্যালেন্সার। অফশোর মানে কি, এইখানে কিন্তু আমেরিকা নাই, আমেরিকা আছে ওই পারে অনেক দূরে থেকে সে আর একটা জায়গার পাওয়ার অফ ব্যালেন্স নিয়ন্ত্রণ করতেছে। ভূরাজনীতিতে বলা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। এই যে ব্যালেন্স অফ পাওয়ার, ধরেন আমেরিকা এবং চায়না এই অবস্থা, এখন কিন্তু আমেরিকা অনেক ভারী, পাওয়ার অনেক বেশি, আমেরিকার দিকে পাওয়ার অনেক বেশি, দাড়িপাল্লার কথা চিন্তা করেন। কোনো কারণে যদি চায়নার পাওয়ার বাড়তে থাকে, কেননা চায়না অর্থনৈতিকভাবে বড় হচ্ছে, অ্যান্ড ইকোনমিক মাইট ক্যান বি ট্রান্সফার ইনটু মিলিটারি মাইট। সো মিলিটারিলি যদি চায়না উন্নত হতে থাকে এবং আমেরিকার জন্য যদি থ্রেট হতে থাকে, তাহলে এই ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করবে এই সমস্ত আমেরিকান বেসগুলো। সেই জন্য দূর থেকে সে ব্যালেন্স নিয়ন্ত্রণ করতেছে, এই জন্য আমেরিকাকে বলা হয় অফশোর ব্যালেন্সার। আর ভূরাজনীতিতে সারা জীবন এই জিনিসটা মাথায় রাখবেন, কোনো একজন যদি রিজিওনাল হেজিমন হয়ে যায়, সে আর কাউকে রিজিওনাল হেজিমন হতে দিবে না। তাহলে অফশোর ব্যালেন্সার এটা ব্যালেন্স করবে কিভাবে? আপনি একটা জঙ্গলে একটা বাঘ আছেন, আপনার যেন শক্তিশালী বাঘ না হতে পারেন, ওই জঙ্গলে সে এসে আরেকটা বাঘ ছেড়ে দিবে। চায়না উন্নত হয়ে যাচ্ছে, চায়না মিলিটারিলি বড় হয়ে যাচ্ছে, তাহলে চায়নাকে দাবানোর জন্য চায়নার জঙ্গলে, চায়নার বাড়ির আশপাশে আপনি আরও বাঘ ছেড়ে দিবেন। আপনি জাপানকে মিলিটারিলি বড় করবেন, আপনি ফিলিপাইনকে মিলিটারিলি বড় করবেন, আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সাথে সম্পর্ক ভালো, আপনার ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো, আপনি ইন্ডিয়াকে মিলিটারিলি বড় করবেন, আপনার দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক ভালো, আপনি তাদেরকেও মিলিটারিলি বড় করবেন। তার মানে এক চায়না বাঘকে নিয়ন্ত্রণ করার জন্য এই একই জঙ্গলে
বাড়ির আশপাশে আপনি আরও কতগুলা বাঘ ছেড়ে দিবেন, এবং এই বাঘ ছেড়ে দিলে আপনার চায়নার যে ক্ষমতা আছে সে নিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি আমেরিকার দিকে চিন্তা করেন, টোটাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, বাঘ একটাই, আমেরিকান স্বয়ং নিজে। আপনি অন্যান্য দেশকে যদি চিন্তা করেন, তাদের সাথে সবারই আমেরিকার সুসম্পর্ক, এবং এদের ভিতরে আর বাঘ নাই যে আমেরিকার জন্য থ্রেট। কিন্তু চায়নার জন্য জাপান থ্রেট হতে পারে। এবং জাপান কেন আমেরিকার হয়ে এখানে কাজ করবে? কেননা চায়না যদি বড় হয়, ভাই ঐতিহাসিকভাবে আজকের লেকচারে আলোচনা করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান চায়নার উপর যে অত্যাচার করছে, 5 কোটি মতন মানুষ মেরে ফেলছে, সেই চায়না সুযোগ পেলে কি জাপানের উপর প্রতিশোধ নিবে না? অবশ্যই প্রতিশোধ নিবে। সো এই ক্ষেত্রে কিন্তু নিজেকে বাঁচানোর তাগিদেই জাপান তার মিলিটারি সক্ষমতা বড় করবে। আর মিলিটারি সক্ষমতা বড় করতে গেলে আমেরিকার হেল্প লাগবে, এবং আমেরিকা এখানে হেল্প করবে। কেন হেল্প করবে? কেননা জাপানের বাড়ি অনেক দূর, জাপানের বাড়ি আমেরিকার কাছে না। সো জাপান আমেরিকার জন্য থ্রেট না। সো আমেরিকার জন্য বড় থ্রেট চায়না। সো চায়নাকে দাবানোর জন্য আমেরিকা চাইলেই কিন্তু জাপানকে মিলিটারিলি সাহায্য করতে পারে। এবং আমরা আলোচনা শেষে একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বুঝিয়ে আজকের আলোচনা শেষ করব। এটাকে বলা হচ্ছে বাকপাচিং স্ট্র্যাটেজি, ভূরাজনীতির ভাষায়। বাকপাচিং হচ্ছে বালিশ খেলার মতন। আপনারা যে স্কুল কলেজে যেমন বালিশ খেলেন, যার হাতে লাস্টে বালিশটা থাকে সে বাদ হয়ে যায়, তার মানে কি সে মূলত ভ্যানিশ হয়ে গেল, ব্যাপারটা এরকম। সো আমরা প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে বাক পাসিং স্ট্র্যাটেজিটা বুঝি। ধরেন চায়না ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে মিলিটারিতে, আর মিলিটারিতে এবং অর্থনৈতিকভাবে কেউ বড় হলে সে আশপাশের জন্য রিস্ক। তো এই রিস্কটা কার? এই রিস্কটা জাপানের, এই রিস্কটা কিন্তু ফিলিপাইনের। কেননা এই দুইটা দেশের সাথে ঐতিহাসিকভাবে ঝামেলা আছে, এবং বর্তমান সময় দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনের সাথে কিন্তু একটা উত্তেজনা আছে চায়নার। সো ফিলিপাইনের জন্য চায়না একটা থ্রেট, জাপানের জন্য চায়না একটা থ্রেট। এবং আমেরিকার সাহায্যে দুইজনই কিন্তু ধীরে ধীরে মিলিটারিলি বড় হবে। এখন ধরেন আজ থেকে 30 বছর পরে গিয়ে চায়না এত দুর্ধর্ষ হয়ে উঠল যে চায়নাকে এখন আক্রমণ করা দরকার। কিন্তু এই আক্রমণটা করবে কে? এটা কি জাপান করবে নাকি ফিলিপাইন করবে? একটা যুদ্ধ শুরু করা কিন্তু চারটাখানিক ব্যাপার না ভাই, এটা অর্থনৈতিক অনেক কনসিকুয়েন্স আছে। তখন ফিলিপাইন চাবে জাপান শুরু করুক, জাপান চাবে ফিলিপাইন শুরু করুক। তারা ডিপ্লোম্যাটিক রিলেশন চালাবে, এমনভাবে চালাবে যে বালিশ খেলার মতন। বলবে তুমি মারো, ও বলবে তুমি মারো, তুমি মারো, তুমি মারো। কাকে মারবে? চায়নাকে মারবে। তো এই যে বালিশ খেলার মতন এই যে এরকম বাক পাসিং চলবে। একটা সময় ধরেন জাপান হামলা করে বসলো, তাহলে তখন জাপানের নাম হবে বাক ক্যাচার। সে ধরছে মানে বালিশ ধরছে মানে কি তুমি আউট, তুমি এখন যা হামলা করো। সে হবে বাক থ্রোয়ার, সে থ্রো করছে, সে ক্যাচ করে গিয়ে হামলা করছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে বাক পাসিং স্ট্র্যাটেজি। এবং এইখানে না একটা ভেতরের কথা আছে। ধরেন জাপান হচ্ছে এখানে বাক ক্যাচার, সে গিয়ে হামলায় চলে গেল। তখন কিন্তু ফিলিপাইন গিয়ে চায়নার সাথে আবার ডিপ্লোম্যাটিক টাই করবে, কূটনৈতিক সম্পর্ক করবে। সে বলবে জাপান তো তোমাকে হামলা করে ফেলছে, জাপান তো খারাপ, সো আমার সাথে তোমার সম্পর্ক ভালো ভাই, আমি কিন্তু তোমার ভালো চাই। এইটাই ভূরাজনীতি, এই জিনিসটাই। কেননা ভূরাজনীতি কেউ কারো চিরস্থায়ী বন্ধু না, কেউ কারো চিরস্থায়ী শত্রু না। প্রত্যেকটা দেশ তার ব্যক্তি স্বার্থ। লেকচারের শেষ পর্যন্ত যে এসেছেন, আমি বিশ্বাস করি আপনি বুঝতে পেরেছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি কিভাবে আবর্তিত হচ্ছে, জাপানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাপান বর্তমানে কি রোল প্লে করতেছে। যারা 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি একটু ব্রডভাবে নিতে চান, অর্থাৎ আপনার প্রিলিমিনারি প্রস্তুতির সাথে একটু রিটেনের ভাব জাগ্রত হবে, তাদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলা সাহিত্য এবং ইংলিশ সাহিত্যে আমার একটি কোর্স চলমান আছে। এই চলমান কোর্সে আপনি এনরোল করতে পারবেন। এই 4টা সাবজেক্টে আমি পড়াচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কের মাধ্যমে আপনি কোর্সের বিস্তারিত জানতে পারবেন এবং এই লিঙ্কের মাধ্যমে আপনি ভর্তি হতে পারবেন। সামনে আরও আলোচনা হবে। সবাই ভালো থাকবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। বাংলাদেশ চিরজীবী হোক।